তাহসিন বলল, ব্যাপারটা চিন্তার কিন্তু রহস্যজনক, তবে আমি একটা বুদ্ধি দিতে পারি, আশা করি কাজে লেগে যাবে। রাফি উত্তেজিত হয়ে বলল, কি আইডিয়া বল দোস্ত, তাড়াতাড়ি বল আমাকে। তাহসিন বলল, আরে জনাব, এত উত্তেজিত হলে হবে না, আমি তোকে ফ্রিতে বুদ্ধি দেই না। রাফি বলল, দোস্ত একদমই মজা করিস না, এই সিরিয়াস মুহূর্তে তুই তো বোঝই আমি কতটা টেনশনে আছি। তাহসিন বলল, আরে আরে মজা কই করলাম, যেটা সত্যি সেটাই তো বললাম। দেন রাফি রেগে গিয়ে বলল, আচ্ছা আচ্ছা বল কি লাগবে তোর। তাহসিন দুষ্ট হাসি দিয়ে বললে, তোদের সেটিং হয়ে গেলে, তোর সুন্দরী শালি থাকলে সেটা কিন্তু আমার। রাফি হেসে বলল, তুই আমার একমাত্র গোলমূল বন্ধু, সেটাকে আর বলতে হয়। আচ্ছা আচ্ছা এবার আইডিয়াটা বল। তাহসিন বলল, নিহার এলাকার অ্যাড্রেসটা ম্যানেজ কর, তারপর ওখানে গিয়ে আমরা খোঁজ খবর নিলে তো ওর ব্যাপারে তথ্য পেয়ে যাব। রাফি বলল, দোস্ত চেষ্টা কি আর কম করেছি, কিন্তু কোনোভাবেই ও অ্যাড্রেস দিচ্ছে না। তাহসিন হেসে বলল, আরে দোস্ত একদমই টেনশন নিস না, তোর বন্ধু আছে না, আমি থাকতে তোর ভরসা কিসের বল। রাফি হেসে বলল, দোস্ত তুই পারিস বটে। তাহসিন বলল, আমি ওর লোকেশন ট্র্যাক করে ওর এলাকা বের করব, তুই শুধু ওর নাম্বারটা আমাকে দিস, যেই নাম্বার থেকে তুই ওর সাথে কন্ট্যাক্ট করো। ও আপনাদেরকে বলে রাখি, আমার বন্ধু কিন্তু একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এই সম্পর্কে ওর বেশ ভালো ধারণা আছে। আমার বন্ধু একটু প্লে বয় টাইপের, 7-8টা প্রেম করে তো, কোন গার্লফ্রেন্ড কখন কোন বয়ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করে সেই খবর রাখার চেষ্টা করতে করতে আজকে সে এক্সপার্ট হয়ে গেছে। যাই হোক, তখন আমি আর দেরি না করে তার কাছে নাম্বারটা দেই এবং কয়েক ঘন্টা ঘাটাঘাটি করে সে শুধু এলাকা না, নেহার বাসার অ্যাড্রেসও ম্যানেজ করে ফেলেছে। দেন আমরা আর দেরি না করে পরদিন সকালে বাইক নিয়ে বের হয়ে যাই রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ নেহাদের বাসার উদ্দেশ্যে। আমাদের টার্গেট, নেহা যেই কলেজে পড়েছে সেই কলেজের শিক্ষকদের থেকে ওর ব্যাপারে ইনফরমেশন নিব, কারণ একজন শিক্ষক কখনো তার স্টুডেন্ট সম্পর্কে ভুল তথ্য ছড়াবে না। যেমন ভাবা তেমন কাজ। আমরা দেরি না করে সরাসরি ঢাকা থেকে রাজশাহী চলে যাই। লং জার্নিতে আমরা নেহার কলেজে পৌঁছাই। নেহা কোন কলেজে পড়ে সেটা আমি ওর ফেসবুক প্রোফাইল থেকে ম্যানেজ করছিলাম। কলেজে ঢুকতে ঘটলো বিপত্তি। আমাদের কলেজে পৌঁছাতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছিল, এজন্য ওই দিন আর কোনো কলেজের শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারি নাই। কি আর করার, কাছাকাছি একটা হোস্টেলে এক রাতের জন্য 2 বন্ধু রুম বুকিং করলাম। সন্ধ্যায় নেহার মেসেজ, ওই কি করো? রাফি বলল, এই তো তোমার কথাই ভাবছিলাম। নেহা বলল, কি ভাবছিলে শুনি? রাফি বলল, সেটা তো বলা যাবে না। যাই হোক, এভাবে দুষ্টু মিষ্টি খুনসুটির মধ্যে দিয়ে তাদের দিনগুলো যাচ্ছিল। পরদিন সময় মতো আমরা কলেজে উপস্থিত হয়ে প্রয়োজনীয় অনুমতি নিয়ে একজন শিক্ষকের সাথে নেহার সম্পর্কে কথা বলার চেষ্টা করি, কিন্তু শিক্ষক প্রথমে তথ্য দিতে রাজি হয়নি। পরে আমার বন্ধু বলল, আসলে স্যার, নেহাকে আমার বন্ধু বিয়ে করবে, এজন্য ওর সম্পর্কে একটু তথ্য নিতে এসেছি। বর্তমান যুগে তো কেউ সঠিক তথ্য দেয় না, কাউকে বিশ্বাস করা যায় না, এজন্য আমরা কারো উপর ভরসা পাচ্ছিলাম না। যেহেতু এই শহরে আমরা নতুন, তাই ভাবলাম এখানে আসি। আর আপনাদের উপর আমাদের পুরো বিশ্বাস ছিল যে আপনারা কখনোই ভুল তথ্য দিবেন না। তাহসিনের কথা শুনে একদিকে আমি তো অবাক, মনে মনে বললি, আরে এই শালা তো দেখি বেশ চালাক। অন্যদিকে তাহসিনের মুখে এমন কথা শুনে টিচার যেন মুহূর্তেই গলে গেল। টিচার জনাব আফজাল আহমেদ নরম কণ্ঠে বলল, দেখো, তোমরা যেহেতু এই ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছো এবং বিবাহ হচ্ছে একটা চিরস্থায়ী জিনিস, দুটো মনের চিরস্থায়ী বাঁধন, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তাই আমি চাই না কারো কোনো সমস্যা হোক। আমি সত্যটা গোপন রাখতে চাই না। আসলে নেহা আমাদের কলেজের স্টুডেন্ট, ও খুব ভালো ছাত্রী, নম্র ভদ্র এবং বেশ লাজুক টাইপের। গাইস, আমার এই গল্প তোমরা যে চ্যানেল থেকেই শোনো না কেন, তোমাদেরকে আমার অরিজিনাল চ্যানেলে আসার আমন্ত্রণ রইল। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। সো সবাই আমার অরিজিনাল চ্যানেলে আসো। আমাদের কলেজেরই একটা ছেলেকে ও প্রচন্ড ভালোবাসতো। ওদের নাকি 5 বছরের সম্পর্ক ছিল, যতটুকু আমরা দেখেছি। ছেলেটাও মেয়েটাকে প্রথম থেকে বেশ ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে ছেলেটা একটা দুর্ঘটনায় তার এক চোখ হারিয়ে ফেলে। পাগলি নেহাটা ছেলেটাকে এতটাই ভালোবাসতো যে সে নিজের জীবনের কথা চিন্তা না করে, নিজের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা না করে, একটা পর্যায়ে সে নিজের একটা চোখ ওই ছেলেটাকে দিয়ে দেয়। কিন্তু আনফরচুনেটলি কিছুদিন পরে নেহার অন্য চোখের সমস্যা দেখা যায় এবং একটা পর্যায়ে ওই চোখটা বাতিল হয়ে যায় এবং নেহা মেয়েটা পুরোপুরি দৃষ্টিহীন হয়ে পড়ে। এই ঘটনার পরে ছেলেটা নেহাকে ছেড়ে চলে যায়। যাওয়ার সময় নাকি বলছিল যে তুমি অন্ধ, তোমাকে বিয়ে করে আমি আমার সুন্দর ফিউচারটা নষ্ট করতে পারি না। ছেলেটার এমন আচরণে টিচার সহ পুরো কলেজের স্টুডেন্ট অবাক যে একটা ছেলে এতটা বিবেকহীন কিভাবে হয়, সে এতটা অকৃতজ্ঞ কেমন করে হয়। একটা মেয়ে তার জন্য তার নিজের চোখ দিয়ে দিল, আর সেই ছেলেটাই সেই মেয়েটাকে হঠাৎ করে ছেড়ে চলে গেল। এটা আসলে অমানুষের কাজ। এগুলো বলতে বলতে টিচারের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। আমি এবং আমার বন্ধুও চোখের পানি ধরে রাখতে পারলো না। তারপর টিচার চোখ মুছতে মুছতে বলল, দেখো বাবা, এবার সিদ্ধান্ত তোমাদের,
আমরা আর বেশি দেরি না করে তাকে ধন্যবাদ দিয়ে চলে আসছি। 2 মাস পরে এক রাতে হঠাৎ করে নেহা ফোন করে ভেঙে পড়ে। নেহা কান্না জড়ানো কণ্ঠে বললে, আমি তোমাকে কিছু বলতে চাই রাফি। অনেকদিন ধরে চেপে রেখেছি, আর পারছি না। আমি আমি অন্ধ। রাফি একটু থেমে গভীরভাবে বলে, আমি জানি। নেহা অবাক হয়ে বললে, জানো মানে? কিভাবে জানো? রাফি বললে, হ্যাঁ, তোমার কণ্ঠ, তোমার শব্দ ভাষায়, তোমার অনুভব সবই বুঝিয়ে দিত যে তুমি এই জগৎটাকে চোখে দেখো না, শুধু হৃদয়ে অনুভব করো। আমি কানে শুনে বুঝে গেছি, কিন্তু কখনো বলিনি, কারণ আমি চাচ্ছিলাম তুমি সত্যটা নিজের মুখেই বললো। আর রাফির মুখে এমন কথা শুনে নেহার কান্না থামিয়ে রাখতে পারলো না। নেহা বলল, আমি তো তোমার যোগ্য না রাফি, আমি তো কিছুই দেখতে পাই না। রাফি বলল, তুমি পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসটা দেখো তোমার মন দিয়ে। তোমার মতো অনুভব করতে সবাই পারেন না, তুমি আসলেই সবার থেকে আলাদা। এরপর শুরু হয় বাস্তব জীবনের পরীক্ষা। একদিন নেহার বাসায় রাফি যায় এবং নেহাকে বিয়ের প্রস্তাব দেয়। নেহার মা প্রথমে রাজি না হলেও রাফির আন্তরিকতা, নম্রতা ও ধৈর্য দেখে ধীরে ধীরে মেনে নেয়। তবে একটা শর্ত জুড়ে দেয়। নেহার মা বলেন, তুমি যদি সত্যি আমার মেয়েকে ভালোবাসো তাহলে প্রমাণ করো সময় দিয়ে। 1 মাস নয়, 2 মাস নয়, বছর পার করো। তখন বুঝবো তুমি আমার মেয়েকে নয়, তার আত্মাকে ভালোবাসো, তার মন দেখে ভালোবেসেছো। রাফি এতদিনে মেয়েটার উপর এতটাই আসক্ত হয়ে পড়ে যে সে আর কিছু চিন্তা না করে এক নিমেষেই নেহার আম্মুর শর্ত মেনে নেয়। রাফি বলে, বেশ, তাকে ভালোবাসার জন্য যদি আমাকে প্রমাণ দিতে হয়, বছর পর বছর অপেক্ষা করতে হয়, তাও আমি রাজি। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। যতদিন যাচ্ছিল নেহার প্রতি রাফির ভালোবাসা যেন ততই গভীর হচ্ছিল। 1 বছর পর রাফি ও নেহার মাঝে সম্পর্ক এখন অনেক দৃঢ়। রাফি প্রতিদিন কাজের ফাঁকে নেহাকে ফোন করে, কষ্ট করে টাকা জমায় নেহার চোখের চিকিৎসার জন্য। খুঁজতে থাকে কোথায় চিকিৎসা করানো যায়। রাফি ঘাটাঘাটি করতে করতে একদিন সে জানতে পারে ভারতে বিশেষ এক ইনস্টিটিউটে নেহার কর্নিয়া ট্রান্সপ্লান্ট সম্ভব। খবরটা জানতে পেরে একদিকে যেমন রাফি আনন্দে আত্মহারা, অন্যদিকে চিন্তাও হচ্ছিল। মনে মনে ভাবছিল, সত্যি চিকিৎসা করালে কি নেহার চোখে দেখতে পাবে, সে আবারও পৃথিবীর আলো দেখতে পাবে। এভাবেই যাচ্ছিল তাদের দিনগুলো। অন্যদিকে সেই ছেলেটা যাকে নেহা নিজের চোখ দিয়ে নতুন করে পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিয়েছিল এবং অকৃতজ্ঞের মতো ছেলেটা মেয়েটাকে ছেড়ে চলে গেছিল। এখন একটা লোভী মেয়ের প্রেমে পড়ে সে প্রতারিত হয়। নিজের ঘর, টাকা, সম্মান সবকিছু হারিয়ে রাস্তায় নেমে পড়ে। নেশাগ্রস্ত হয়ে রাস্তায় বসে সেই পুরনো নেহার নাম্বারে ফোন দেয়, কিন্তু ফোন করতেই নাম্বার সুইচ অফ বলে। বুঝতে পারে যা হারিয়েছে সেটা আর কখনো ফিরে পাবে না। অনুশোচনা, কষ্ট এবং তীব্র টেনশনে সে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। এদিকে নতুন এক সকালের সূচনা। রাফি ও নেহার বিয়ে হয় খুব সাধারণভাবে, কিন্তু মন ভরা ভালোবাসায়। নেহা চোখে দেখে না, কিন্তু রাফির কণ্ঠে, রাফির স্পর্শে এবং যত্নে সে অনুভব করে পৃথিবীর রং। বিয়ের 3 মাস পর নেহাকে চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়। নেহা খুব ভয় পাচ্ছিল, রাফিরও প্রচন্ড টেনশন হচ্ছিল, কিন্তু সেটা সে বুঝতে না দিয়ে নেহাকে সাহস জোগানোর জন্য বলে, আরে পাগলি, একদমই চিন্তা করো না, মাত্র কয়েক ঘন্টা পরেই তুমি আবারও পৃথিবীর আলো দেখতে পাবা, তোমার রাফিকে দেখতে পাবা। নেহা বলল, হে আল্লাহ, তাই যেন হয়। অপারেশনের দিন ডক্টরদের দীর্ঘ প্রচেষ্টায় কর্নিয়া ট্রান্সপ্লান্ট সফল হয়। এদিকে রাফি সহ রাফির ফ্যামিলির সবাই আল্লাহর কাছে দোয়া করতে থাকে। কিছুক্ষণ পরে ডাক্তার আসতেই রাফি উত্তেজিত হয়ে বলে, ডক্টর, আমার নেহা এখন কেমন আছে? ডক্টর, আমার নেহা এখন কেমন আছে? সবকিছু ঠিক আছে তো? ডক্টর মুস্কি হেসে বললে, কংগ্রাচুলেশন, এখন পর্যন্ত সবকিছু পজিটিভ। তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা 95%-এর বেশি। এখন শুধু সময়ের অপেক্ষা। ডক্টরের মুখে এমন কথা শুনে রাফি সহ তার পরিবারের সবাই খুশিতে যেন আত্মহারা। সাথে নেহার পরিবারের সবাই ছিল, তারপরও তাদের মনে একটু চিন্তা তো রয়েই যায়। যাই হোক, 3 দিন পরের ঘটনা। হাসপাতালের জানালায় সূর্য উঠেছে। রাফি বসে আছে নেহার পাশে। নেহা চোখ খুলে আস্তে আস্তে বলে, আলো, এই তো আলো, আমি দেখতে পাচ্ছি। সে হঠাৎ রাফিকে দেখে অবাক হয়ে যায়, হাসতে হাসতে বলে, তুই তুই তো এতদিন ধরে আমার আলো হয়েছিলি, তাই না? রাফি চোখে পানি নিয়ে বললে, আর আজকে থেকে সেই তুই আমার জীবন জুড়ে আলো হয়ে থাকবি। সো গাইস, গল্পটা এখানেই সমাপ্ত। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। শেষ মেসেজ যেটা, ভুল নাম্বারে কল আসা একটা সম্পর্ক তৈরি করতে পারে যদি মনটা সঠিক হয়। চোখে আলো নেই তো কি হয়েছে, হৃদয়ের আলোতে পথ দেখা যায়। আর ইতিহাস বারবার সাক্ষী দেয়, বেঈমানরা কখনো সুখী হতে পারে না। প্রকৃতি তাদের কোনো না কোনো সময় ঠিকই তাদের প্রাপ্য শাস্তি দিয়ে দেয়। আর গাইস, যে কথাগুলো না বললেই নয়, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, এতদিন পরিশ্রম করে, এত পরিশ্রম করে তোমাদের জন্য এরকম পজিটিভ গল্প নিয়ে আসি, যে গল্পে নেই কোনো অশ্লীলতা, আছে শুধু হৃদয়স্পর্শী ঘটনা এবং শিক্ষণীয় কিছু, কিন্তু তাও তোমাদের সাপোর্ট পাচ্ছি না।
তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমার 50 জন ভালোবাসার মানুষ থাকো, তোমরা তোমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবা বেশি বেশি কমেন্ট, লাইক, কমেন্ট আর শেয়ার করার জন্য, যাতে ইউটিউব আমার ভিডিও অন্যদের কাছে রিকমেন্ড করে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো গল্পে। তোমরা কমেন্টে জানাও কোন টাইপের গল্প চাও, আর বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকো।